সকালে নিজের বিছানা গোছাচ্ছিল তিস্তা। হাত চলছে, কিন্তু চোখ ঘোরাফেরা করছে বারান্দার ধারে রাখা হুইল চেয়ারের দিকে। সেখানে বসে আছে এক মধ্যবয়স্ক লোক, পা দুটো মোড়া কম্বলের নিচে ঢাকা, যা শরীরের আর কোনো অংশে স্পর্শ করে না। লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে, আর ক্ষীণ কণ্ঠে বলে উঠছে, তিতুমা, ও তিতুমা, তিতুমা, একটু জল দিবি? তিস্তার গা জ্বলে যায়। এই মানুষটি তিস্তার বাবা। দিনের কতবার যে শুনতে হয় তিতুমা তিতুমা, তার নিজের জন্য কোনো সময় নেই যেন। সারা দিন তার ভূমিকা যেন শুধু রাঁধুনি, সেবিকা, বাড়ির কাজের মেয়ে, সব একসঙ্গে। কিন্তু এক সময় কিছুই এমন ছিল না। চোখে মোটা কাচের চশমা পরে টিফিন হাতে মানুষটা বেরিয়ে যেত রোজ সকালে। কারখানার নাম ছিল শ্যামলপুর ইন্ডাস্ট্রিয়াল ফাউন্ড্রি। বাবা সেই কারখানার সিনিয়র টেকনিশিয়ান ছিলেন। তিস্তা তখন ক্লাস 6-এ পড়ে। একদিন একটা ক্রেনের চেন ছিঁড়ে পড়ে যায় বাবার পায়ের ওপর। দুটো পা কাটা যায়। এক মুহূর্তে যেন তিস্তাদের পরিবারটা অচল হয়ে যায়। খাতা, পেন, টিফিন থেকে শুরু করে চুলের ক্লিপ, সবকিছুতেই হিসেব করে চলতে হয়। সংসারের এমন দুরবস্থা হাড়ে হাড়ে টের পেয়ে তিস্তা বড় হয়েছে। এখন মা সারাদিন একটা টেলারিং মেশিন ঘুরিয়ে চলেছে বাড়ি থেকে কিছুটা দূরে। সন্ধে হলেই চলে যায় ছেলে পড়াতে রোজ। পড়াশোনা বেশি দূর করে উঠতে পারেনি তিস্তা, তাই সারা দিন তিস্তা পড়ে থাকে রান্নাঘর, বাড়ির যাবতীয় কাজ আর বাবার হুইল চেয়ার নিয়ে। বাবা এক সময় কথা বলতেন কম, এখন যেন বক বক করেন অনেক বেশি। আর তিস্তার ক্ষেত্রে হয়েছে ঠিক এর উল্টোটা। সকালে উঠে ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাজার করা, রান্না করা, বাবার গা ধোয়ানো, ওষুধ খাওয়ানো, সব দায়িত্ব এখন তিস্তার। আর বাবা, সে সারা দিন হুইল চেয়ারে বসে থাকে, নইলে বিছানায় শুয়ে থাকে। আর মাঝে মাঝে একটাই ডাক, তিতুমা, তিতুমা। কখনো জল চায়, কখনো চা, কখনো খাবার। 5 মাস খাটতে খাটতে তিতি বিরক্ত হয়ে উঠেছে তিস্তা। বাড়ির অন্যান্য কাজ তবু ঠিক আছে, কিন্তু তিস্তার একটুও ভালো লাগে না রান্না করতে। কড়াইতে তেল চড়ার গন্ধেই গা গুলিয়ে ওঠে তার। রাগে গড়গড় করে ওঠেও। তিস্তা অবুঝ মেয়ে না, বাবার অসহায়তার কথা বোঝে সে। কিন্তু কাজ করতে করতে বাবার প্রতি ভালোবাসাটা যেন হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। সবকিছুই করে সে, কিন্তু সবই যেন শুধুই দায়িত্ব পালনের জন্যই। সবকিছুতেই যেন একটা দায় সারা ভাব। কোনো কাজের মধ্যে স্নেহের ছোঁয়াটুকু নেই। একদিন দুপুরে রান্নার জন্য সবজি কাটছিল তিস্তা।
হঠাৎ অসাবধানতাবশত অনেকটা হাত কেটে যায় ওর, অনেকটা রক্ত বেরোয়। নিজেই ওষুধ লাগিয়ে পুরনো কাপড় জড়িয়ে নেয় কাটা জায়গায়। রাগে দুঃখে দরজা বন্ধ করে কেঁদে ফেলে তিস্তা। ওদিকে বাবার ডাক আসছে, তিতুমা, 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 ও তিতুমা। আবার নিশ্চয়ই কাজ করতে হবে। তিস্তা শুনেও সাড়া দেয় না। সেদিন দুপুরে সে কিছু রাধে না, শরীরটা খারাপ। বিকেলে মা ফিরে এসে বেশি কিছু বলে না, শুধু বাবার সামনে দুটো বিস্কিট আর জল রেখে বলে, আজ তিস্তার একটু জ্বর এসেছে, তুমি এটা খেয়ে নাও। রাতে তিস্তা নিজের ঘরে শুয়েছিল, চোখ বন্ধ ছিল, কিন্তু ঘুম আসেনি। হঠাৎ টের পায় কেউ খুব ধীরে তার মাথায় হাত রাখছে। এই স্নেহের স্পর্শ চেনে সে। ছোটবেলায় যেদিনই অসুখ করেছে এই স্পর্শ পেয়েছে সে। তাই চোখ বুঝেই তিস্তা বুঝতে পারে বাবা। তিস্তা চুপ করে শুয়ে থাকে। বাবা নিজে আসতে পারেনি, হুইল চেয়ার ঠেলে নিয়ে এসেছে মা। কাটা আঙ্গুলটায় হাত দেয় বাবা, আস্তে করে বলে, আবার সেই ছোট্ট তিতুমা কত বড় হয়ে গেছে। এক সময় এই মা আমার লোডশেডিং হলে ভয়ে আমাকে জড়িয়ে ধরত। আজ এতটা হাত কেটেছে, এই বাপটাকে কিছু জানালো না। খুব রাগ না রে মা আমার উপর? কি করি বল, সব আমার কপাল, সব আমার কপাল। বাবার গলা ভারী হয়ে আসে। একটু থেমে বলে, তোর মা আমাকে বলেছে অনেকবার তুই রাঁধতে পছন্দ করিস না। আমি জানি, আমি তোকে একটু বাধ্য করতে চাই না, কিন্তু তুই বড্ড ভালো রাঁধিস রে মা। তোর রান্নায় আমি আমার মাকে খুঁজে পাই। আমার 16 বছর বয়সে মরা মা যেন তোর রান্নার মধ্যেই বেঁচে আছে। আচ্ছা, ওকে জ্বরের ওষুধ দিয়েছ? মা নিচু স্বরে বলল, দিয়েছি। পরের দিন তিস্তা কাটা হাত নিয়ে আবার বসে সবজি কাটতে। আজকে সে একটা কুচি লাউ কাটছে। লাউ চিংড়ি রাঁধবে সে। তবে আজ রান্নার মশলার সাথে মিশে আছে এক অদ্ভুত ভালো লাগা। খাওয়ার সময় বাবার সামনে খাবার রেখে বলে, অনেকদিন পর এটা রাঁধলাম, কেমন হয়েছে দেখো তো। বাবা প্রথমে কিছু বলে না, তারপর ধীরে ধীরে বলে, কাটা হাত নিয়ে আবার এসব করতে গেলি কেন মা? আলু সেদ্ধ ভাত করতে পারতিস তো।
তিস্তা মুখে কিছু বলে না, শুধু মনে মনে বলে, ঠাম্মার লাউ চিংড়ি যে খুব ভালো রাঁধত, সেটা তুমি আমাকে অনেকবার বলেছ। বাবাকে শুধু বলে, খেয়ে নাও। না, তিস্তা রান্না করতে এখনো খুব একটা ভালোবাসে না, কিন্তু রান্না করতে করতে সে নিজের অজান্তেই বাবাকে আবার আগের মতোই ভালোবেসে ফেলেছে। তাই প্রতিদিনের রান্নাতে এখন একটা নতুন গন্ধ পাওয়া যায়, ভালোবাসার গন্ধ। হ্যাঁ, ভালোবাসারও গন্ধ হয়। বাবা, যিনি শুধু আমাদের অভিভাবক নন, আমাদের সবচেয়ে বড় সাহস, সবচেয়ে দৃঢ় আশ্রয় আর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তাই আজ সকল বাবাদেরকে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম। হ্যাপি ফাদার্স ডে।